নমস্কার, আমার রাউ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। ওয়েলথ ক্রিয়েশন বা সম্পদ বৃদ্ধি কিভাবে হতে পারে ইন্ডিভিজুয়ালি, এককভাবে এবং কালেকটিভলি, নিজের পরিবার সহ কিভাবে এই সম্পদ বৃদ্ধি ঘটানো যেতে পারে। যদি ব্যয় থেকে আয় বেশি হয় তাহলে জমানো যেতে পারে টাকা। এক্ষেত্রে আরেকটা হতে পারে, যে টাকাটা জমানো হচ্ছে সেটা যদি আমরা ইনভেস্ট করি বিভিন্ন জায়গায়, সেই আলোচনায় আমি একটু পরে আসছি, তাহলেও কিন্তু সম্পদ বৃদ্ধি হতে পারে। এবং এই সম্পদ বৃদ্ধি যেটা ইনভেস্টমেন্টের মাধ্যমে হচ্ছে সেটা কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে হবে, মানে নিয়ম মতো ইনভেস্টমেন্ট যা করা হলো সেটা বাড়বে, তার জন্য নিজের কোনো প্রক্রিয়াগত ব্যাপার নেই, আপনা আপনি বাড়বে। কিভাবে সেটা সম্ভব, আর এককভাবে কিভাবে ব্যয়কে ছাপিয়ে আয় করা যায়, আজকে আলোচনায় এ বিষয় করব এবং খুব প্র্যাকটিক্যাল আলোচনা। আপনারা আশা করি পুরো ভিডিওটাই শুনবেন এবং এই মনোগ্রাহী আলোচনা থেকে আশা করি আমার অভিজ্ঞতা লব্ধ যে আইডিয়া তার মাধ্যমে সবাই উপকৃত হবেন বা নতুন কিছু অবশ্যই জানতে পারবেন। আমার এই চ্যানেলে যদি কেউ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউ স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন কিভাবে ওয়েলথ ক্রিয়েশন জীবনে অবশ্যই সম্ভব। এক্ষেত্রে কোনো প্যানিকের ব্যাপার নেই এবং আমার সম্পদ বৃদ্ধি হবে না এটা ভাবার কোনো কারণ নেই। শুনতে থাকুন। প্রথমে চিন্তা করুন যে ইন্ডিভিজুয়ালি না কালেকটিভলি আপনি ব্যয় থেকে আয়কে বাড়াতে পারছেন। হয়তো দেখা গেল যে আপনি নিজে যে আয় করছেন তার থেকে ব্যয়টা বেশি, কিন্তু কালেকটিভলি আপনার পরিবারের ছেলে মেয়েরা যদি উপার্জন করে থাকে, সব মিলিয়ে কিন্তু আয়ের পরিমাণ একটু বেশি হতে পারে, বা হঠাৎ করে কিছু টাকা সঞ্চয় হতে পারে, তাতে ব্যয়ের থেকে আয় একটু বেশি হলো। সেই টাকাটাকে দিয়ে একটা ইমার্জেন্সি ফান্ড প্রথমে তৈরি করতে হবে এবং কিছু টাকা এসআইপি মানে মিউচুয়াল ফান্ডের এসআইপি বা ব্যাংকের রেকারিং করা যেতে পারে। এইভাবে আস্তে আস্তে একটু একটু করে টাকা জমাতে হবে। কিংবা হয়তো কোথাও কিছু টাকা লোন পাওয়া গেল, সেই লোন অ্যাভেল করে তার থেকে ইএমআইয়ের মাধ্যমে সেই টাকাটা কিন্তু শোধ করতে হবে আস্তে আস্তে। এইভাবে প্রথমে টাকা জমানোর যে প্রক্রিয়াটা এটা সুনির্দিষ্ট করতে হবে। যেখানেই আপনি সেভিংস করুন বা ইনভেস্টমেন্ট করুন সেখানে কিন্তু একটু লং টার্ম করতে হবে। ব্যাংকের ক্ষেত্রে লং টার্ম 10 বছরের বেশি টাকা ব্যাংকে জমানো যায় না ফিক্সড ডিপোজিটে। মিউচুয়াল ফান্ডে আপনি দীর্ঘদিন টাকা রাখতে পারেন। লং টার্মে টাকা রাখতে হবে, মাঝে প্যানিক করলে চলবে না। হঠাৎ করে হয়তো আমি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বলছি দাম ওঠানামা করে, মার্কেট টার্বুলেন্ট থাকে, এই ক্ষেত্রে কিন্তু ভলাটিলিটির জন্য ভয় পেলে চলবে না, দীর্ঘমেয়াদী টাকা রাখতে হবে। এবার মনে করুন আপনি একজন চাকরিজীবী, তাহলে চাকরিতে দেখা যাচ্ছে মাঝে ডিএ বাড়ছে, কিন্তু ডিএ যে ইনফ্লেশন হচ্ছে দেশে, তাতে ডিএর যে টাকাটা বাড়ছে সেটা কিন্তু খরচা হয়ে যেতে পারে। অনেক সময় হয়তো অ্যাডভান্স পান, সেটাও খরচা হতে পারে। কিন্তু যদি কেউ প্রমোশন পেয়ে যায় তাতে কিন্তু একসাথে অনেক এক লপ্তে কিছুটা টাকা বেশি পাওয়া যেতে পারে। এবং এক্ষেত্রে দেখতে হবে যে সবসময়কার জমানোর প্রক্রিয়া, প্রথম যখন কেউ চাকরিতে ঢোকে তখন যে ইনকাম থাকে তারপরে কিন্তু ইনকাম অনেকটাই বাড়তে থাকে। অতএব এই প্রক্রিয়াটি আর বলে দেওয়ার দরকার পড়ে না, কারণ দেখা যায় যে চাকরি করার পরে সে সংসার করে, তার কিছু টাকা জমানোর পর আস্তে আস্তে যখন অনেকটা টাকা বেড়ে গেল সে একটা বাড়ি করে, সে একটা গাড়ি কিনতে পারে। এরকমভাবে দেখা যায় যে রিটায়ারমেন্ট বেনিফিটে সে অনেকটা টাকাই পায়। একটি হচ্ছে যে প্রতিষ্ঠানে তিনি কাজ করছেন সেখান থেকে পান তিনি, আরেকটা হচ্ছে তিনি টাকা জমিয়ে সঞ্চয় করেন। ফলে দেখা যাচ্ছে যে যদি একটু ধীর স্থিরভাবে এবং প্ল্যানিং ওয়েতে প্ল্যানটাকে ঠিক রেখে যদি এগোনো যায় তাহলে কিন্তু টাকা জমেই পাবে। কিন্তু এতে তো বড়সড় কর্পাস করা যায় না। আমি সেই আলোচনায় আসছি যে কীভাবে এই প্রথমে তো শুরু হলো জীবনে ইমার্জেন্সি ফান্ডটাকে ঠিক রাখতে হবে, তারপরে কি করে সে বড় ফান্ড তৈরি করবে, বড় কর্পাস তৈরি করবে, সেই আলোচনাটাই আমি এখন করব। রোজগারের বিভিন্ন প্রক্রিয়া থাকলেও সেটা সার্ভিস হতে পারে বা বিজনেস হতে পারে,
তাছাড়া আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে নিজের স্কিল ডেভেলপমেন্ট করা। এই ক্ষেত্রে বিভিন্ন সফটওয়্যারের কাজ রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটাও একটা ফাংশন রয়েছে। এই ক্ষেত্রে কনসালটেন্সি কিন্তু একটা বড় কাজ। এই কনসালটেন্ট যদি হয়ে ওঠা যায় তাহলে কিন্তু আয়টাকে অনেকভাবেই বাড়ানো যায়। ফলে সবসময় নিজের শিক্ষাগত যোগ্যতা একটু বাড়ানো দরকার, তাহলে আরও কিছু সুবিধা পাওয়া যায় ইনকামের। আর চাকরি ক্ষেত্রে প্রমোশন তো আগেই বললাম একটা জায়গায় রয়েছে। প্রমোশনের পরে যেমন দেখা গেল যে বড় একটা দায়িত্ব এলো, তেমন ইনকামটাও কিন্তু বাড়ে। এবং কতগুলো ইনকাম রয়েছে যেগুলোর ক্ষেত্রে কিন্তু ইনকাম ট্যাক্সের ব্যাপার নয়, যেমন বিভিন্ন রকম অ্যালাউন্স থাকতে পারে, বিভিন্ন ইন্সপেকশন যে অ্যালাউন্সগুলো, এছাড়াও অনেক ধরনের অ্যালাউন্স রয়েছে। সেইগুলো যারা সেই জায়গায় পৌঁছে যায় আস্তে আস্তে, তারা সেই রোজগারের জায়গাগুলো সন্ধান পায়। এইভাবে নিজেকে ইনভেস্টমেন্ট করতে হবে, নিজের যে স্কিলটা আছে তার ইনভেস্টমেন্ট। এবার তো রয়েছে তিনি যে ব্যয় থেকে আয়টা বেশি হওয়ার ফলে তিনি যে টাকা জমাতে পারছেন, সেটাও কিন্তু একটা ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্টটাকে লং টার্মে রাখতে হবে, আগেই বলেছি। এবং এই ক্ষেত্রে যদি মার্কেট না বোঝা যায়, ব্যাংকে টাকা রাখা যেতেই পারে, সেখানে ইনফ্লেশনের একটা সমস্যা রয়েছে, কারণ বছর বছর ইনফ্লেশন তো 6 থেকে 7% হচ্ছে ইনফ্লেশন। এক্ষেত্রে ব্যাংকের যে ইন্টারেস্ট সেটাও কিন্তু মানে 6 থেকে 7% ম্যাক্সিমাম। অতএব এই ক্ষেত্রে একটা অসুবিধা রয়েছে যে গ্যারান্টির ইনকাম হলো ইনফ্লেশন। কিন্তু এক্ষেত্রে যদি মিউচুয়াল ফান্ডে রাখা হয়, সেক্ষেত্রে বড় অসুবিধা হচ্ছে যে এক্ষেত্রে অ্যাভারেজ একটা রিটার্ন দেখা যায়, এমন হতে পারে নেগেটিভ রিটার্ন হতে পারে, কিন্তু লং টার্মে দেখা যায় যে সেখানে লাভ করা যেতে পারে। কিন্তু মার্কেট সম্বন্ধে যদি তেমন কোনো আইডিয়া না থাকে, তাহলে এক্ষেত্রে বিভিন্ন ইন্ডেক্স ফান্ড রয়েছে, যেগুলোকে বলা হয় প্যাসিভ ফান্ড, সেখানে রাখা যেতে পারে। সেখানে মার্কেটে যেমন যেমন বিভিন্ন প্রোডাক্টের দাম বাড়বে, মানে বিভিন্ন জায়গায় যে ফান্ড ম্যানেজাররা বিভিন্ন স্টকে ইনভেস্ট করছেন, মনে করুন কেউ লার্জ ক্যাপে রাখলেন, তাহলে লার্জ ক্যাপের স্টকে ইনভেস্টমেন্ট হলো, সেইভাবে কিন্তু টাকাটা বাড়তে পারে। ঠিক সেইভাবে ইটিএফ রয়েছে, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, গুচ্ছ আকারে কয়েকটি কোম্পানিতে বিনিয়োগ করা, তার মাধ্যমে কিন্তু টাকা বাড়তে পারে। এই ক্ষেত্রে কিন্তু নিজের অ্যাক্টিভিটির কোনো দরকার নেই, ভাবনা চিন্তার দরকার নেই, ফান্ড ম্যানেজারও ভাবেন না, আপন নিয়মে টাকা বাড়তে থাকে। এই একটি জায়গায় ইনভেস্টমেন্ট করা যেতে পারে। তারপর যখন নিজে অভিজ্ঞ হয়ে ওঠা যায়, তখন বিভিন্ন ফান্ডে রাখা যেতে পারে, যেমন অ্যাগ্রেসিভ বিভিন্ন ফান্ডগুলো রয়েছে, অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড রয়েছে, তারপর ব্যালেন্স ফান্ড রয়েছে, এবং মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড রয়েছে, সেইভাবে বিনিয়োগ করা যেতে পারে। আরও কয়েকটি জায়গা বলছি যে কীভাবে নিজের যে ওয়েলথ ক্রিয়েশন সেটাকে আরও বাড়িয়ে নেওয়া যায়। এবার বলি, যদি কোনো ব্যক্তি নিজে একটা বাড়ি করতে পারেন বা কালেকটিভলি যদি তার একটি বসত বাড়ি হয়, তাহলে কিন্তু একটা পোটেনশিয়াল তার একটা বেনিফিট থাকেই। কারণ এক্ষেত্রে তিনি রেন্টাল ইনকাম পেতে পারেন, তা বাড়ি থেকে তার ইনকাম হতেই পারে, রেন্টের মাধ্যমে তিনি ভাড়া দিতে পারেন। আরেকটি জায়গা হচ্ছে যে এই বাড়ির অ্যাপ্রিসিয়েশন যে ভ্যালুয়েশন, সেটা কিন্তু অ্যাপ্রিসিয়েটেড হয়, যদিও তার সাথে কিছু ইনফ্লেশনের ব্যাপার থাকে এবং বাড়ির রিপেয়ারিংয়ের ব্যাপার থাকে, কিন্তু এখান থেকে কিন্তু ইনকাম কিন্তু তার হতেই পারে পার মান্থ। এটা একটা বড় সুবিধে। অনেকে আবার দেখা যায় যে তারা বাড়ি করেন না, তারা ভাড়া বাড়িতে থাকেন। একটা বাড়ি তৈরি করতে গেলে হয়তো ফর এক্সাম্পল একটা ফ্ল্যাটের জন্য 30 লাখ টাকা দরকার, সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা হয়তো 15,000 16,000 টাকা বাড়ি ভাড়াতে থাকতে পারেন। এই ধরনের একটা হিসেব অনেকের কাছে থাকতেই পারে। তাও প্রত্যেকের তো একটা নিজস্ব বাড়ি দরকার, সেখানে কয়েকটা ঘর ভাড়া দিতেই পারে, অতএব সেখান থেকেও কিন্তু একটা ইনকাম আসতে পারে। অতএব রিয়েল এস্টেট এটাও কিন্তু একটা ইনকাম। কিন্তু সব ইনকামগুলোকে কিন্তু জড়ো করে যাতে বড় একটা কর্পাস তৈরি করা যায়, সেই দিয়ে কিন্তু মাঝে মাঝে কিন্তু প্ল্যানিং করতে হবে। এতক্ষণ ধৈর্য ধরে আপনারা অনেস্ট হইতে কীভাবে বড় কর্পাস জীবনে তৈরি করা যায়, এই সম্পর্কে একটি গঠনমূলক আলোচনা শুনলেন। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো, এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানান। আরও কিছু যদি অনেস্ট ওয়েতে আয়ের পথ থেকে থাকে সেগুলো বলুন, কারণ এই আয়ের পথটা কিন্তু বিভিন্নভাবে ইনোভেটিভ ওয়েতে হতে পারে, তার মধ্যে বিভিন্ন কমিশন আর্নিংস থাকতে পারে, বিভিন্নভাবে আয়ের পথ তৈরি হতেই পারে। যাই হোক, আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন,
তাহলে আমাকে ভালোবেসে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউত স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। দু এক দিনের মধ্যেই আমি আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।